আমন্ত্রণ সকাল ৯টা নিউজে, সাথে আছি আমি তাসলিমা তিথি। বাংলাদেশ সফররত ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। শনিবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে দুই দেশের বাণিজ্য, জ্বালানি, শিক্ষা, পর্যটন, ইন্টারনেট সহযোগিতা, পরিবহন, স্বাস্থ্যসেবা, পরিবেশ, পানি সম্পদ, বিনিয়োগ এবং বিমান পরিবহন সহ দ্বিপাক্ষিক সম্পর্কের বিস্তৃত সব বিষয় নিয়ে আলোচনা করেন। প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এই তথ্য জানান। তিনি জানান, বিকেল ৩টা ১৫ প্রধানমন্ত্রী টোবগে প্রধান উপদেষ্টার কার্যালয়ে পৌঁছান। এরপর দুই নেতার মধ্যে প্রায় ৩০ মিনিটের একান্ত বৈঠক এবং প্রায় ১ ঘণ্টার আনুষ্ঠানিক বৈঠক হয়। প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস ভুটানকে বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্ধু উল্লেখ করে বলেন, আঞ্চলিক বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্রে ভুটান বাংলাদেশের দৃষ্টিভঙ্গির একটি গুরুত্বপূর্ণ অংশ। বৈঠকে দুই দেশ দ্বিপাক্ষিক মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আনুষ্ঠানিক আলোচনার পরিকল্পনা নিয়েও কথা বলেন। ২০২০ সালে বাংলাদেশ ও ভুটান প্রেফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্টে সই করে। আবাসিক হলগুলোর কাঠামোগত ঝুঁকি মূল্যায়ন ও প্রয়োজনীয় সংস্কারের স্বার্থে ১৫ দিনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এ অবস্থায় রোববার বিকেল ৫টার মধ্যে সব আবাসিক হলে অবস্থানরত শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশনা দেওয়া হয়েছে। শনিবার রাতে অনুষ্ঠিত সিন্ডিকেটের এক জরুরি ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়েছে। সভায় উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খানের সভাপতিত্বে সিন্ডিকেট সদস্যদের পাশাপাশি চিকিৎসা অনুষদের ডিন, ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ, পরিকল্পনা ও উন্নয়ন অফিসের ভারপ্রাপ্ত পরিচালক, পরীক্ষা নিয়ন্ত্রক এবং প্রধান প্রকৌশলী অংশ নেন। সভার সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে। সাম্প্রতিক ভূমিকম্প ও পরবর্তী আফটার শকের কারণে শিক্ষার্থীরা শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত হওয়ায় তাদের সার্বিক নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়। বুয়েটের বিশেষজ্ঞ প্রকৌশলীদের মতামত বিশ্লেষণ করে জানা যায়, ভূমিকম্প পরবর্তী পরিস্থিতিতে আবাসিক হলগুলোতে পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা নিরীক্ষা ও সামগ্রিক ঝুঁকি মূল্যায়ন অত্যাবশ্যক। সম্ভাব্য সংস্কার কাজ পরিচালনার সুবিধার্থে হলগুলো খালি করা প্রয়োজন বলেও মত দেন তারা। রাজধানীর মহাখালীতে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সামনে বৈশাখী পরিবহনের একটি চলন্ত বাসে আগুন লাগার খবর পাওয়া গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট। শনিবার রাত ৯টা ১৫ আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মোহাম্মদ শাহজাহান। ডিউটি অফিসার মোহাম্মদ শাহজাহান বলেন, মহাখালী দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সামনে বৈশাখী পরিবহনের একটি বাসে আগুন লেগেছে। আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট কাজ করছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেনি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। কিশোরগঞ্জের বাজিতপুরে ধানের শীষে প্রার্থী সৈয়দ এহসানুল হুদার নেতাকর্মীদের উপর হামলার অভিযোগ উঠেছে। শনিবার বিকেলে তার নেতৃত্বে বাজিতপুর পৌর ও উপজেলা বিএনপির ব্যানারে ধানের শীষের মিছিল বের হয়। মিছিলে যোগ দিতে বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা আসার পথে একাধিক স্থানে হামলার ঘটনা ঘটে। এতে অন্তত ১৫ জন আহত হন। সচরাচর ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান বলেন, ইউনিয়ন থেকে কোর্ট মাঠে যাওয়ার মিছিল নিয়ে যাওয়ার সময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনিরের লোকজন হামলা চালায়। এতে তিনি সহ কয়েকজন আহত হন। তবে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির অভিযোগ অস্বীকার করে বলেন, বড় কোনো সংঘাত হয়নি এবং তাদের নেতাকর্মীরা এতে জড়িত নন। বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মুরাদ হোসেন বলেন, কিছু গন্ডগোলের খবর পাওয়া গেছে, তবে এখন পর্যন্ত কেউ অভিযোগ দেয়নি। সন্ত্রাসী মনিরের নেতৃত্বে হামলা করা হয়েছে, গুলি করা হয়েছে। শেখ মুজিবুর রহমান ইকবালের নির্দেশে গুলি করা হয়েছে, আমাদের গাড়ি ভাঙচুর করা হয়েছে, মোটরসাইকেল চুরি করা হয়েছে। এই চোর, এই ভণ্ড
এই প্রতারকদের হাতে কি বাজিতপুর নিকলি নিরাপদ? আমরা কি তাদেরকে প্রতিরোধ করব? তাদেরকে আমরা আজকে দেখিয়ে দিয়েছি জনগণের শক্তি। আমাদের বাধার মুখে লেজ গুটিয়ে পালিয়েছে। আমরা আজকে যারা প্রশাসনে আছেন তাদেরকে বলতে চাই, আরেকটি আসামি কারা হবে এটা আপনারা জানেন। প্রশাসন কোন চট্টগ্রাম ৪ সীতাকুণ্ড সংসদীয় আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে বিএনপির কেন্দ্রীয় নেতা আসলাম চৌধুরীকে মনোনয়নের দাবি জানিয়ে মানববন্ধন করেছে নেতাকর্মী ও তার সমর্থকরা। মানববন্ধনটি নগরের একে খান মোড় থেকে সীতাকুণ্ডের শেষ প্রান্ত পর্যন্ত প্রায় ৪০ কিলোমিটার জুড়ে অনুষ্ঠিত হয়। ৪০ কিলোমিটার সড়কের বিভিন্ন স্পটে সীতাকুণ্ড উপজেলার ৯টি ইউনিয়ন, একটি পৌরসভা ও মহানগরের ২টি ওয়ার্ডের বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ মানববন্ধনে অংশ নিয়ে আসলাম চৌধুরীর মনোনয়ন দাবি করে স্লোগান দেন এবং বক্তব্যে এর যৌক্তিকতা তুলে ধরেন। নেতাকর্মীরা বলেন, আসলাম চৌধুরী একজন মজলুম জননেতা। কেবল রাজনৈতিক কারণে ৪ দফায় তিনি প্রায় ১১ বছর জেলে কাটিয়েছেন। নিজের ব্যবসা বাণিজ্য ধন সম্পদ বিসর্জন দিয়ে দলের নীতি আদর্শ ধরে রেখে মানুষের কল্যাণে কাজ করেছেন। এখানে দলমত নির্বিশেষে যে কোনোভাবে আমাদের নেতা আসলাম চৌধুরী এফসিএ মহোদয়কে নমিনেশন দিয়ে সীতাকুণ্ডবাসীর মন উজ্জ্বল করবেন। সীতাকুণ্ডবাসী আপনার জন্য দুহাত তুলে দোয়া করবে। আসলাম চৌধুরীর মতো একজন ভালো লোককে যদি আপনি নমিনেশন দেন তাহলে আমরা মনে করব এই সীতাকুণ্ডবাসী আমরা আপনার কাছে আজীবন কৃতজ্ঞ হয়ে থাকবো। এই সীতাকুণ্ডের জনগণ চাই আপনারা রায়ের আসলাম চৌধুরীকে নমিনেশনটা দেন। আমরা বিপুল ভোটে ইনশাল্লাহ সর্বস্তরের জনগণ লায়ন আসলাম চৌধুরীকে আমরা আগামী ক্যাবিনেটে পাঠাবো। ওনাকে শুধু আমরা একজন এমপি হিসেবে চাচ্ছি না, এই সীতাকুণ্ডের মানুষ দীর্ঘদিনের প্রত্যাশা। এমন যোগ্য ব্যক্তি আমাদের সবসময় থাকে না। বাংলাদেশে কয়জন এফসি আছে? বিএনপি যতজনকে নমিনেশন দিয়েছে কয়জন এফসি কে দিয়েছে? এই ক্যাবিনেট কারা চালাবে? সীতাকুণ্ড বিএনপির সকল নেতাকর্মীকে উনি সহায়তা দিয়েছেন, আইনি সহায়তা দিয়েছেন। উনি সীতাকুণ্ডের সকল নেতাকর্মীদের খোঁজ খবর নিয়েছেন। কারাগারে যে সমস্ত নেতাকর্মী আটক হয়েছেন জেলখানায় থেকেও তিনি সীতাকুণ্ডের সকল নেতাকর্মীকে ব্যানারে শহীদ জিয়াউর রহমানের নাম না রাখা এবং হলফেস্ট ও সাংস্কৃতিক অনুষ্ঠান না করার অভিযোগে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভা বয়কট করেছে বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদল। শনিবার দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি ক্ষোভ প্রকাশ করে আলোচনা সভা ত্যাগ করেন সংগঠনটির নেতাকর্মীরা। পরে বিকেলে বিশ্ববিদ্যালয়ের রামতলায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনটি। জানা যায়, বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে 2 পর্বে অনুষ্ঠান আয়োজন করা হয়। প্রথম পর্বের অনুষ্ঠানে শাখা ছাত্রদল অংশ নেয়। প্রথম পর্বে বেলা 10:30টায় কেন্দ্রীয় ফুটবল মাঠে জাতীয় পতাকা, বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন, কেক কাটা এবং শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরে আনন্দ র্যালি নিয়ে বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তরে পুষ্পস্তবক অর্পণ করা হয়। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। তবে বিভিন্ন অভিযোগে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি ক্ষোভ প্রকাশ করে সভা বর্জন করে শাখা ছাত্রদল। 1979 সালের 22শে নভেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরোত্তম ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত করেছিল। আমরা বিগত ফ্যাসিস্ট আমলে বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য কোনো কর্মসূচি দেখতে পাইনি এবং জিয়াউর রহমানের নাম বিশ্ববিদ্যালয় তৎকালীন প্রশাসন নেয়নি। তো কিন্তু বর্তমান প্রশাসনকেও একই ধারাবাহিকতা আমরা লক্ষ্য করছি। বিগত বছর যে কর্মসূচি পালন করেছিল, শর্ট একটি কর্মসূচি বিশ্ববিদ্যালয় প্রশাসন করেছিল, কিন্তু গতবার তারা বলেছিল আগামী বছর আমরা একটি বর্ণাঢ্য আয়োজন করব, কিন্তু সেটাও এবার করতে ব্যর্থ হয়েছে। তারা একটি ইরানি প্রদর্শনী বা প্রামাণ্য চিত্র অডিটোরিয়ামে করেছে, যেটার সাথে আমরা সম্পূর্ণ দ্বিমত পোষণ করেছিলাম। হ্যাঁ, আমরা ওটা চেয়েছিলাম এবং আমরা তার মানে এই নয় যে সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে না। আজকে যেন অডিটোরিয়ামে যেন একটি ব্যানার যেন ভালো হয়, সেখানে যেন জিয়াউর রহমানের একটি ছবি থাকে, জিয়াউর রহমানের একটি নাম থাকে। বিশ্ববিদ্যালয় প্রশাসন ছাত্রদলের দাবিকে সম্পূর্ণ আকারে অগ্রাহ্য করেছে। আমরা নিন্দা জানাচ্ছি। আমরা পরবর্তীতে আমরা আমাদের যে তাদের কর্মসূচি ছিল আমরা সেটা প্রত্যাখ্যান করেছি। দুধার চকলেটে একাকার হয়ে ওঠা প্রাণ লেয়ার সম্পর্কের মিষ্টি ম্যাজিক। জানাবো আন্তর্জাতিক সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রস্তাবিত 28 দফা শান্তি চুক্তির খসড়ায় স্বাক্ষর করাতে ইউক্রেনকে সময়সীমা বেঁধে দিয়েছে ওয়াশিংটন। এ সময় সীমার মধ্যে চুক্তি মেনে না নিলে ইউক্রেনকে কোনো ধরনের গোয়েন্দা তথ্য বিনিময় ও অস্ত্র সরবরাহ সীমিত বা বন্ধ করার হুমকি দেওয়া হয়েছে।
রয়টার্সের তথ্য মতে আগের যে কোনো আলোচনার তুলনায় এবার কিয়েভের ওপর মার্কিন চাপ অনেক বেশি। যুক্তরাষ্ট্র চায় আগামী 27 নভেম্বর এরই মধ্যে 28 দফার একটি শান্তি চুক্তির কাঠামোয় স্বাক্ষর করুক ইউক্রেন। চুক্তির পরিকল্পনায় রাশিয়ার মূল দাবিগুলোর কিছু অন্তর্ভুক্ত রয়েছে। এর মধ্যে রয়েছে ইউক্রেনকে অতিরিক্ত ভূখণ্ড ছেড়ে দেয়া, সামরিক বাহিনীর আকার কমানো এবং সংবিধানে উল্লেখ করে ন্যাটো জোটে যোগদানে বিরত থাকা। এই চুক্তির বিষয়ে আলোচনা করতে একটি মার্কিন সামরিক প্রতিনিধি দল বৃহস্পতিবার কিয়েভে গিয়ে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করেছে। মিশনে থাকা মার্কিন রাষ্ট্রদূত ও সামরিক কর্মকর্তারা বৈঠককে ইতিবাচক বলে উল্লেখ করেছেন। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। পর্তুগিজ তারকা পেদ্রো নেতো এবং আর্জেন্টাইন তারকা এনজো ফার্নান্দেজের গোলের ভর করে বার্নলির মাঠে গিয়ে 2-0 গোলে জয় নিয়ে ফিরেছে চেলসি। আন্তর্জাতিক বিরতির পর সপ্তাহের শুরুটা দারুণভাবে করেছে ব্লুজরা। এই জয়ের ফলে শেষ 6টি প্রিমিয়ার লিগ ম্যাচে পঞ্চম জয় তুলে নিল তারা এবং সে সঙ্গে ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে উঠে এসেছে 2 নম্বরে। 12 ম্যাচে তাদের পয়েন্ট 23, 11 ম্যাচে 26 পয়েন্ট নিয়ে শীর্ষে আর্সেনাল, 22 পয়েন্ট নিয়ে তৃতীয় ম্যান সিটি। 37তম মিনিটে চমকপ্রদ ডাইভিং হেডে নেতো দলকে এগিয়ে নেন। দ্বিতীয়ার্ধের শেষ দিকে ম্যাচের 88তম মিনিটে মার্চ গুইউডের পাস থেকে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন এনজো ফার্নান্দেজ। এই জয়ে উজ্জীবিত ব্লুজরা এখন বার্সেলোনা ও আর্সেনালের বিপক্ষে পরবর্তী 2 গুরুত্বপূর্ণ হোম ম্যাচকে সামনে রেখে লন্ডনে ফিরছে আত্মবিশ্বাস নিয়ে। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর দেখবেন বেলা 11টার সংবাদ। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagunews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।